হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন। তাই ক্লাস 9 স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে একটা সাজেশন হাজির করছি, যেখানে তোমরা পাবে 50 নন স্টপ এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তার সাথে পাবে সমস্ত 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। যেগুলো করে যাও তাহলেই তোমরা 100% কমন পাবেই। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে ভেসে উঠছে। চলো প্রথমে আমরা যেটা দেখব, যে 2 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো আমরা করে গেলে অবশ্যই কোশ্চেনে পাবো, সেগুলো দেখব। তারপর ননস্টপ 50 এমসিকিউ আলোচনা করব। চলো দেখে নিই। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশনের চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে পদার্থের গঠন চ্যাপ্টার, যেখান থেকে তোমরা 2 নম্বরের আর 3 নম্বরে কী প্রশ্ন করে গেলে অবশ্যই পাচ্ছ, সেগুলো একটু চোখ বুলিয়ে নাও। একে কোশ্চেন, সাইফন ক্রিয়ার শর্তটা তোমরা একটু ভালো করে করবে, আর তার সাথে করে রাখবে চাঁদে সাইফন ক্রিয়া করে না কেন, আর সাইফনের দুটো ব্যবহারও করবে। অর্থাৎ সাইফনের কোশ্চেনটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুইটা দেখো, পৃষ্ঠটান কি, একক আর মাত্রা। পৃষ্ঠটান কাকে বলে, তার সাথে এককটা আর মাত্রাটা করবে, আর কোন কোন বিষয়ের উপর পৃষ্ঠটানটা নির্ভর করে সেটা একটু করে রাখবে। আর উত্তাল সমুদ্রে তেল ঢালা হয় কেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 3 কোশ্চেন দেখো, প্রান্তীয় বেগ কাকে বলে, রাশিমালাটা লিখতে বলেছি, তার সাথে বার্নৌলির নীতিটা করছো, আর গাণিতিক রূপটা করে রাখবে। দেখো, এই দুটোর মধ্যে বিশেষ করে বার্নৌলির নীতি আর গাণিতিক রূপ খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো নিরাপদ নয় কেন, এটা বার্নৌলির নীতি থেকে তোমাদের করতে হবে। তার পাশাপাশি 4 নম্বরটা দেখো, হুকের সূত্রটা মুখস্থ করতে বলছি, আর তার সাথে হুকের সূত্রটা লিখছো, তার সাথে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, মাত্রা এবং এককটা করে রাখবে। এর পাশাপাশি ইয়ং গুণাঙ্কের একক, ইয়ং গুণাঙ্ক কাকে বলে, আর একক মাত্রা। দেখো, পদার্থের গঠন থেকে এই কটা কোশ্চেন তোমরা করে যাচ্ছ। এরপর দেখো, মৌলের ধারণা পুরোপুরি গাণিতিক চ্যাপ্টার একটা, এখান থেকে তোমরা এই কোশ্চেনটা করে যাও। অতি সংক্ষিপ্ত তো বলবোই, তার পাশাপাশি 2 নম্বরের জন্য এই কোশ্চেনটা করে যাও, আর গাণিতিকগুলো শেষে আমি তোমাদের প্রোভাইড করব। দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, পারমাণবিক ভর একক, এর মান চেয়েছে, মোলার আয়তন কাকে বলে, আর এর মানটা করে রাখবে। তাহলে কি করছো, অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, পারমাণবিক ভর একক কাকে বলে, এর মানটা কত, আর মোলার আয়তন কাকে বলে, এর মানটা কত। এরপর চলে যাব দ্রবণ চ্যাপ্টার। এই দ্রবণ চ্যাপ্টার তোমাদের কাছে খুবই সোজা চ্যাপ্টার। এখান থেকে তোমরা কোনগুলো করে যাচ্ছ দেখে নাও। প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দেখো 3 ধরনের এখানে যে দ্রবণটা আছে, প্রকৃত, কলয়েডীয় আর প্রলোভন, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করবে। কারণ প্রকৃত আর কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্যটা পড়ার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। আর তার সাথে দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দ্রাব্যতার লেখক কি, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশেষ করে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কি নির্দেশ করে, সেটা একটু ভালো করে চোখ বুলিয়ে রাখবে। দেখো, উষ্ণতার বৃদ্ধিতে কোন কোন পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, বা একই থাকে, বা প্রথমে বাড়ে পরে কমে, এই যে 4টে উদাহরণ তোমাদের বইতে আলোচনা আছে, সেগুলো একটু খেয়াল রাখবে। কারণ উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়ামের দ্রাব্যতা বৃদ্ধি পায়, হ্রাস পায় হচ্ছে কলিচুন, একই থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড লবণ, আর বাড়ে গত 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি সি পর্যন্ত গ্লোবাল লবণের দ্রাব্যতা বাড়ে, তারপর 32.4 ডিগ্রি সি এর পর থেকে দ্রাব্যতা কমতে থাকে। এই যে 4টে উদাহরণ তোমাদের আলোচনা করলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন আছে, বীজ কেলাস কাকে বলে, যেটাকে আমরা সিডিং বলি, বা সিড কেলাস, সিড ক্রিস্টাল, যেটা ভালো করে রাখবে। সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরে পড়তেই পারে। তার পাশাপাশি অসম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করব, দুটোই ভাইস ভার্সা করে রাখবে। আর জল ভিন্ন অন্য দ্রাবকের নাম, যেমন জল ভিন্ন অন্য দ্রাবক ক্লোরোফর্ম হবে, বেনজিন হবে, অ্যাসিটন হবে, ইত্যাদি, এগুলো একটু মনে রাখবে। এরপর অ্যাসিড খাত চ্যাপ্টার থেকে তোমরা যে কোশ্চেনগুলোর উপর জোর দেবে। দেখো, আর্হেনিয়াসের মতে অ্যাসিডের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আর্হেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা, এটা একটু ভালো করে রাখবে। একটা করে মৃদু ক্ষারের নাম আর মৃদু অ্যাসিডের নাম করবে। মৃদু ক্ষার কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর মৃদু অ্যাসিড কোনটা, অ্যাসিটিক অ্যাসিড। এর উদাহরণগুলো দিতে বলেছে, অ্যাকোয়ারিজিয়া ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো 3টে যে অ্যাসিডের শনাক্তকরণ, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই, হয় HCl নতুবা H2SO4 অথবা HNO3। বিশেষ করে HCl আর H2SO4 ভালো করে রাখবে, এদের শনাক্তকরণ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া সমীকরণ সহ করে রাখবে কিন্তু। আর পিএইচ এর থেকে যে কোশ্চেনটা আসতে পারে, দাঁতের ক্ষয় আর কৃষি জমিতে পিএইচ এর গুরুত্ব। তার পাশাপাশি মৎস্যচাষও পিএইচটা একই প্রায়, তাই একটু দেখে রাখবে। আর জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড কেন, তার ব্যাখ্যাটা করে দেবে। দেখো, শর্ট কোশ্চেন হিসেবে এগুলো তোমাদের আগেই
পরে আলোচনা করছি, তবু এখান থেকে আমি তোমাদের একটা কথা বলে রাখছি যে একটা করে ক্ষারকীয় লবণ আর একটা করে অ্যাসিড লবণ একটু ভালো করে দেখে রাখবে। এর পাশে দেখো অ্যাসিড বৃষ্টির কারণ ও তার ক্ষতিকারক প্রভাব, বিশেষ করে স্টোন ক্যান্সারটা বারবার আসছে, তাই স্টোন ক্যান্সারটার উপর একটু গুরুত্ব দেবে। অ্যান্টাসিড, অ্যান্টাসিডটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, করে রাখবে। আর ব্যবহার উদাহরণ, অ্যান্টাসিড তোমাদের যেটা মেন অ্যান্টাসিডের প্রধান উপাদান কি, এই কোশ্চেনটা বলেছে অ্যান্টাসিডের প্রধান উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমরা জানো। কার্যক্ষমতা শক্তি থেকে দেখে নাও কোশ্চেনগুলো, কার্যহীন বল কাকে বলে পড়বেই। আর পি ইকুয়াল টু রুট এম ই প্রমাণ করতে এটাও পড়ছে। আর এই কোশ্চেনে তোমাদের পড়ে গেছে কোশ্চেনে, তোমরা এটা চোখ বুঝে লিখতে শুরু করবে। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক, এটা প্রমাণ করতে বলবেই। আর গতিশক্তি সমান এমন দুটি, এটা সমান কথাটা হবে, গতিশক্তি সমান এমন দুটি বস্তুর মধ্যে হালকা বস্তুর বেগ বেশি, এটা প্রমাণ করতে বলবে। এরপর দেখো গাণিতিক প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও। দেখো গাণিতিক প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও, আমি তোমাদের এটা আলোচনা করে দেবো। তার আগে আমি এমসিকিউ প্রশ্নের কোশ্চেনগুলো আলোচনা করব, কারণ ভিডিওটা একটু লং হবে, তবুও তোমরা একটু সঙ্গে থেকো, কারণ তোমাদের এখান থেকে 100% কমন আসবেই। চলো শুরু করছি ননস্টপ এমসিকিউ। একের কোশ্চেন দেখো, উত্তর সহ বলছি। 1 মোল ইলেকট্রনের বলতে কি বোঝায়? উত্তর হবে 6.022 × 1023 টি ইলেকট্রন। অক্সিজেন একটি পরমাণুর প্রকৃত ভর 16 ইউ হবে। এরপর রাসায়নিক পদার্থের রাজা বলা হয় H2SO4-কে, একটি আম্লিক লবণ, যেটা তোমাদের আগেই বলেছি সোডিয়াম বাইসালফেট। কঠিনের দ্রাব্যতা যে বিষয়ের উপর নির্ভর করে সেটি হলো, দেখো এখানে কঠিনের দ্রাব্যতা যে বিষয়ের উপর নির্ভর করে সেটি, দেখো এর উত্তর হবে তাপমাত্রা ও চাপ। পরন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, তার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। এরপর ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল সরণের মধ্যেকার কোণ কত না 180 ডিগ্রি। একটি কঠিন সল ও একটি জেলের উদাহরণ। কঠিন সল হচ্ছে, সেক্ষেত্রে কঠিন সল এর উদাহরণটা হবে, দেখো এক্ষেত্রে উত্তর হবে কঠিন সল হচ্ছে রত্নপাথর বলতে পারো, আর জেলের উদাহরণ হচ্ছে ফলের জেলি। 15% সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট। 100 ml দ্রবণে 15 গ্রাম NO2 দ্রবিত আছে। বলয় পরীক্ষার সাহায্যে কোনটি শনাক্ত হচ্ছে, নাইট্রিক অ্যাসিড। এর পাশাপাশি দেখো জল ও মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি, অবশ্যই মধুর। সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে কি প্রবাহে প্রবাহিত হয় তা হলো প্রবাহীর সন্ধিবেগ, সেটা স্থির থাকছে। এবার সন্ধিবেগটা কি হচ্ছে, স্থির থাকে। 1 মোলে AlCl3 থেকে প্রাপ্ত Cl- আয়নের সংখ্যা হবে 3 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা। বার্নৌলির নীতিটি কোন ধরনের তরলের ক্ষেত্রে যথাযথ প্রযোজ্য, উত্তর হবে আদর্শ। আর এক্ষেত্রে ধারাবাহিক প্রবাহটা মনে রাখবে, কোন ধরনের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য সেটা ধারাবাহিক প্রবাহ লিখবে। এরপর দেখো বল ধ্রুবকের মান যত বেশি হয় স্প্রিংয়ের তত বেশি কি হবে, স্প্রিংটা তত বেশি নমনীয় হবে। ব্লু ভিট্রিয়লের অণুতে কেলাস জলের পরিমাণ 5 অণু, কারণ ব্লু ভিট্রিয়লের সংকেত কি, কপার সালফেট 5 অণু জল, CuSO4, এটা লিখে নিতে পারো CuSO4 5H2O। এরপর দেখো গাঢ় স্টিফেসর হলো একটি জলাকর্ষী পদার্থ। ফেনোলফথ্যালিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করে তার pH কত হতে হবে, অবশ্যই 9 হতে হবে, কারণ ক্ষারীয় দ্রবণে এটা গোলাপি হয়। এরপর একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে, 8 গুণ হয়ে যাচ্ছে। জলের লবণ মেশালে জলের পৃষ্ঠটান কিরূপ হবে, বৃদ্ধি পাবে। সংকুচিত স্প্রিংয়ের কি ধরনের শক্তি থাকে, অবশ্যই স্থিতি শক্তি। প্লবতা বস্তুর উপাদানের ঘনত্বের উপর নির্ভরশীল, মিথ্যা। তরলের উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কমে। এর পাশাপাশি দেখো কোনটা উভধর্মী, অবশ্যই অ্যালুমিনিয়াম অক্সাইড। তার পাশাপাশি জিঙ্ক অক্সাইডও মনে রাখতে পারো। সোডিয়াম বায়োসালফেট কি জাতীয় লবণ, অবশ্যই বায়ু লবণ বা আম্লিক লবণ। ক্ষমতার মাত্রার সংকেত mL²⁻³ অবশ্যই এটাকে থার্ড ব্র্যাকেটে লিখবে। এরপর দেখো কোনটি দ্রাব্যতা লেখো উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় একই থাকে, উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাদ্য লবণ বলে থাকি। এরপর দেখো 8 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো, এটা সত্য না মিথ্যা, এটা সত্য আছে না মিথ্যা আছে, এটা মিথ্যা হবে, কারণ 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো থাকে। এরপর দেখো কি দিয়েছে, পিস্টনে SI একক নিউটন মিটার হবে। এরপর দেখো প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে, অবশ্যই ঊর্ধ্বমুখে বা অভিকর্ষের বিপরীতে কাজ করে। এরোসল কি, গ্যাসীয় বিস্তার মাধ্যমে কঠিন বা তরল বিস্তৃত দশা। এরপর দেখো কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে গতিশক্তি কিরূপ পরিবর্তন হবে, কারণ প্রথমে গতিশক্তি ½ mv² ছিল, পরে কি করছি গতিশক্তিটাকে, এটা গতিশীল বস্তুর ভরটাকে 3 গুণ, এটাকে ভরটাকে যদি 3 গুণ করি ভিটাকে সেম থাকবে, এটা তাহলে 3 হবে, 3 × ½ mv² অর্থাৎ 3 গুণ হবে। ভরটাকে 3 গুণ হবে, এই জায়গায় 3 বসিয়েছি, তাহলে 3 × ½ mv² অর্থাৎ পূর্বের গতিশক্তির 3 গুণ হচ্ছে।
এরপর দেখো এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন, 28 গ্রামের আয়তন কত 22.4 লিটার, 56 গ্রামের আয়তন 2 × 22.4 লিটার অর্থাৎ 44.8 লিটার হবে। আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। বার্নৌলির নীতি যে সংরক্ষণ সূত্র মেনে চলে তা হলো শক্তি, খুব ইম্পর্টেন্ট। দ্রবণের মধ্যে সাধারণত, এবার দেখো এখানে দুটো কোশ্চেন একটু সমস্যা আছে, কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? উত্তর হবে কপার। এক্ষেত্রে তোমরা Ag, Au, Cu আর Ag এই চারটে মনে রাখবে। এম ভরের পি ভরবেগ সম্পন্ন কণার স্থিতিশক্তি হবে কত, গতিশক্তি কত হবে, P²/2m হবে। কারণ এই শর্তটা ভালো করে মনে রাখবে, গতিশক্তি সমান P²/2m। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা তোমরা জানো, চাপের SI একক নিউটন/মিটার স্কয়ার, এটা তোমরা জানো। এরপর দেখো কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর দেখো স্থিতিবেগ গুণাঙ্কের মাত্রিক সংকেত ml⁻⁻1 T⁻², এটাকে থার্ড ব্র্যাকেটে লিখছো। এরপর দেখো উষ্ণতা বৃদ্ধি, দাবতা বৃদ্ধি পায় এমন একটি পদার্থের নাম, উত্তর হবে পটাসিয়াম KNO3। আর কমে বলেছিলাম কলিচুন, মানুষের pH এর মান কত রক্তে? 7.4। একটি বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিলে এর বেগ যখন ক্রমশ কমে শূন্য হয় তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। এটা সত্য মিথ্যা কত বলেছে? এটা ভুল আছে। এই রইল কোশ্চেন, এগুলো ভালো করে করে যাও, তাহলে তোমরা 100% কমন পাবে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।